Hello everyone, this is Robin Golzar here. Welcome to Golzar Study Arena. এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত তৃতীয় সৃজনশীলটি করব। প্রথম ও দ্বিতীয় সৃজনশীলটি যদি তোমরা না দেখে থাকো তাহলে এখনই দেখে নিতে পারো। প্লেলিস্টের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই চ্যানেলে যদি আরও অন্যান্য ভিডিও দেখতে চাও তাহলে প্লেলিস্টের সেকশনটি ঘুরে আসতে পারো। তো চলো তাহলে এখন কোশ্চেনটি দেখে নেওয়া যাক। এখানে উদ্দীপকে দেওয়া আছে tan θ + sec θ = x এবং √6 sin a + b = √3 = 2 cos a - b। ক নম্বর কোশ্চেনটি হচ্ছে tan 60° - θ = 1/√3 হলে θ = what? খ নম্বর কোশ্চেনটি হচ্ছে প্রমাণ করো যে sin θ = x² + 1 / x² - 1 এবং গ নম্বর কোশ্চেনটি হচ্ছে sec 4b এর মান নির্ণয় করো। এবং আমি এখানে এই অঙ্কের জন্য আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো লিখে রেখেছি। সূত্রগুলো হচ্ছে 1 নম্বর tan θ = 1/cot θ অথবা sin θ / cos θ, 2 নম্বর sec θ = 1/cos θ, 3 নম্বর sin² θ + cos² θ = 1, যেখান থেকে আমরা লিখতে পারি sin² θ = 1 - cos² θ এবং cos² θ = 1 - sin² θ। এবং আমাদের এই অঙ্কটিতে আমাদের বেশ কয়েকটি মানের প্রয়োজন হবে। তো আমি এখানে সবগুলো মানে লিখে রেখেছি। এখানে এই মানগুলো যদি তোমরা এখনো মুখস্থ করে না থাকো তাহলে তোমরা এখনই মুখস্থ করে ফেলো, নয়তো এই টাইপের মানের অঙ্ক কখনোই তোমরা করতে পারবে না। যদিও এখানে সবগুলো মান অ্যাকচুয়ালি মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না, আমরা বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে এগুলোকে মনে রাখতে পারি। তবে sin θ, cos θ এবং tan θ মানগুলো যদি মুখস্থ রাখো সেই ক্ষেত্রে তোমরা অঙ্ক খুব দ্রুত করতে পারবে। যদিও এগুলো মুখস্থ করার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমরা অঙ্ক করতে করতে আমাদের ইউজুয়ালি এমনিতেই মনে চলে আসে। তবু এখানে আমি কিছু ট্রিক্স দেখে দিচ্ছি তোমরা কিভাবে মানগুলো খুব শর্টকাটে মনে রাখতে পারো। এখানে sin θ যে 5টি মান আছে এগুলোকে একটি টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখা যায়, কিন্তু ওই টেকনিকটা আমি আপাতত এই ভিডিওতে আলোচনা করব না। আমি জাস্ট এতটুকু বলবো যে তোমরা যদি sin θ মানটা সম্পূর্ণ মনে রাখতে পারো তাহলে কিন্তু এই চার্টটা নিজেরই সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারবে। তো আমি এই অঙ্কের জন্য শুধুমাত্র এই চারটি নিয়ে আলোচনা করব। এখানে sin 0° মান 0, 30° মান 1/2, 45° মান 1/√2, 60° মান হচ্ছে √3/2 এবং 90° মান হচ্ছে 1। তো আমরা সাইনের এই কয়েকটি মান দেখলাম। এখন কজের মানগুলো আমরা কিভাবে লিখব? কজের মানগুলো সিম্পলি এখানে সাইনের মানগুলোকে উল্টা দিক থেকে বসিয়ে দেব। অর্থাৎ এখানে সাইনের সর্বশেষ মান ছিল 1, কজের ফার্স্ট মান হবে 1। সাইনের 4 নম্বর মানটি ছিল √3/2, √3/2 বসে যাবে এখানে 2 নম্বরে। 45° মান সেম থাকে, 1/2 বসে যাবে এখানে, 0 বসে যাবে এখানে। তো এই চলে আসলো আমাদের কজের মান। এখন এখান থেকে আমরা ট্যানের মান কিভাবে বের করব? আমরা ট্যান বলতে মূলত কি বুঝি? ট্যান মানে হচ্ছে sin θ / cos θ, অর্থাৎ sin θ মানকে তুমি যদি cos θ দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু ট্যানের মান চলে আসে। তো আসো এখানে সাইনের মানকে কজের মান দ্বারা ভাগ করি। 0 কে 1 দ্বারা ভাগ করলে হয় 0, 1/2 কে √3/2 দ্বারা ভাগ করলে হয় 1/√3, 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে হয় 1, √3/2 কে 1/2 দ্বারা ভাগ করলে হয় √3, 1 কে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত চলে আসে। তো এভাবে আমরা ট্যানের মানটি বের করতে পারি। এখন লাস্টে লিখেছি সেকের মান। আমরা সেক বলতে মূলত কি বুঝি? cos θ কে ব্যস্তকরণ করে দিলে কিন্তু সেটি সেক হয়ে যায়, অর্থাৎ sec θ সমান হচ্ছে 1/cos θ। তো আমরা কি করব? এখানে cos θ মানটিকে উল্টে দিলে কিন্তু আমাদের sec θ মান চলে আসে। তো এখানে cos θ এর প্রথম মানটি ছিল 1, 1 কে যদি আমরা উল্টো করে লিখি তাহলে 1 থেকে যাবে। সেকেন্ড মান ছিল √3/2, এটিকে আমরা উল্টো করে দিলে হবে 2/√3। থার্ড মানটি ছিল 1/√2, এটিকে আমরা উল্টো করে দিলে হবে √2/1, দ্যাট মিনস √2। ফোর্থ মানটি ছিল 1/2, তো 1/2 কে আমরা উল্টো করে দিলে হবে 2/1, দ্যাট মিনস শুধুমাত্র 2। আর লাস্টের মান ছিল 0। এখন 0 কে উল্টো করে দিলে কি হবে? দেখো তো 0 নিচে কিন্তু আমরা মনে মনে 1 বলতে পারি। তো এটিকে তুমি যদি উল্টে দাও তাহলে কি হয়ে যাবে? 1/0। কিন্তু আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেখানে অসংজ্ঞায়িত চলে আসে। এজন্য cos θ মান যেখানে হচ্ছে 0, sec θ মান সেখানে হচ্ছে অসংজ্ঞায়িত। তো এভাবে অ্যাকচুয়ালি এই মানের চার্টটি নিজেরাই তৈরি করে নেওয়া যায়। তো এটি নিয়ে হয়তো আমি সামনে আবার কোনো ভিডিও বানাতে পারি, তবে আপাতত আজকে আমাদের এই অঙ্কের জন্য এতটুকু শেখাটাই এনাফ। তো আসো এখন কোশ্চেনগুলো সমাধান করা যাক।
এখানে আমাদের ক নাম্বার কোশ্চেনটি হচ্ছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটা এর মান বের করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3। তো আমাদের থিটা বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি থিটা অবস্থান করতেছে এখানে এই ব্র্যাকেটের মাঝখানে। তো আমাদের থিটার মান যদি বের করতে হয় তাহলে প্রথমেই ট্যানকে এখান থেকে সরাতে হবে। ট্যানকে সরানোর জন্য আমরা কি করব? আমরা এই পাশে এটি যেমন ট্যান যুক্ত রাশি, সেম ভাবে এই পাশে আমাদের ট্যান যুক্ত একটি রাশি আনতে হবে। সেটিকে আমরা কিভাবে আনতে পারি? এখানে দেখতে পাচ্ছি আমরা 1/√3 আছে। 1/√3 এর জন্য ট্যানে কত আসে? tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা 1/√3 পরিবর্তে tan 30 ডিগ্রি চাইলে বসিয়ে দিতে পারি। কি লিখব? tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, এটি পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি tan 30 ডিগ্রি। এখন আমাদের উভয় পক্ষের tan চলে আসছে। আমরা এই দুটিকে কম্পেয়ার করে লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের থিটা মান বের করতে হবে। তো আমরা চাইলে 60 ডিগ্রিকে ওই পাশে পাঠিয়ে মান বের করতে পারি, অথবা থিটাকে ওই পাশে পাঠিয়ে 30 ডিগ্রিকে এই পাশে পাঠিয়ে থিটা মানটি বের করতে পারি। তো আমি 60 ডিগ্রিকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে রইল মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা মাইনাস থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে 30 থেকে 60 বিয়োগ করলে হবে মাইনাস 30 ডিগ্রি, বা উভয় পক্ষে যদি আমরা -1 দ্বারা গুণ করে দিই তাহলে হবে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং থিটা দাঁড়াচ্ছে 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের প্রায় ক নম্বরে দিয়ে থাকে। শুধু যে ক নম্বরে তা কিন্তু নয়, এই টাইপের অঙ্কগুলো অবজেক্টিভে অনেক বেশি আসে। তাই এই টাইপের অঙ্ক করার জন্য আমাদের অবশ্যই কিন্তু এই মানগুলো জানা খুবই প্রয়োজন। তো যারা এই মানগুলো অলরেডি পারো তারা তো অলরেডি অনেক দূর এগিয়ে আছো, আর যারা এটা না পারো তারা এখনই এই মানগুলো পারলে মুখস্থ করে ফেলো। স্পেশালি প্রথম তিনটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের অঙ্ক করাটা খুবই ইজি হয়ে যাবে। এখন তোমরা চাইলে খাতার মধ্যে রাফে আগে থেকে চারটি তৈরি করে রাখতে পারো, তারপর সেখান থেকে তোমরা মান দেখে দেখে চাইলে অঙ্কটি করতে পারো। কিন্তু যদি এই মানগুলো তোমাদের মুখস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সময় আরো অনেক কম লাগবে। তো আশা করি যারা না পারো তারা এই মানগুলো মুখস্থ করে ফেলবে। এখন আসো খ নম্বর কোশ্চেনটিতে চলে যাওয়া যাক। তো আমাদের খ নম্বর কোশ্চেনটি হচ্ছে, প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল টু x² + 1 ডিভাইড বাই x² - 1। তো আমরা একটু উদ্দীপকের দিকে তাকাই। এখানে আমাদের দুটি সমীকরণ দেওয়া ছিল, একটি হচ্ছে থিটা যুক্ত সমীকরণ, আরেকটি হচ্ছে এবি যুক্ত সমীকরণ। তাহলে এখানে যেহেতু আমাদের সাইন থিটা বলা হচ্ছে, অর্থাৎ কোণের নাম হচ্ছে থিটা, তাহলে আমরা অবশ্যই কিন্তু উদ্দীপকের এই প্রথম সমীকরণটি দিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে, এখানে যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে কি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করব নাকি দেওয়া আছে থেকে কাজ করব? এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করি, লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র সিঙ্গেল সাইন থিটা আছে। সাইন থিটা থেকে কিন্তু আমরা খুব বেশি দূর আগাতে পারবো না, তাই আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে থেকে কাজ করব। এখানে আমাদের দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে sin থিটা ইকুয়াল টু x² + 1 x² - 1, অর্থাৎ এখানে একটি মাত্র ত্রিকোণমিতিক অনুপাত আছে, কিন্তু মানে দেওয়া ছিল দুটি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখানে আমাদের এমন কোনো কাজ করতে হবে যার কারণে আমরা এই দুটিকে একটি ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে পারি। তো এর জন্য আমরা কি করতে পারি? এখানে আমরা দেখতে পাচ্ছি tan থিটা প্লাস sec থিটা আছে। আমরা জানি যে tan থিটার sec থিটাটির সূত্র আছে, সেটি হচ্ছে sec² থিটা - tan² থিটা ইকুয়াল টু 1। কিন্তু এখানে তো কোনো স্কোয়ারও নাই এবং কোনো মাইনাসও নাই, তাহলে এখানে কিন্তু আমরা ওই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু মান ছিল সাইন। এখন tan আর sec থেকে আমরা কিভাবে সাইনে যাব? আমরা tan থিটা সমান কি জানি? tan থিটা সমান কিন্তু আমরা জানতাম sin থিটা বাই cos থিটা, এবং sec থিটা সমান আমরা জানতাম 1/cos থিটা। তো এখানে যেহেতু আমরা একটি sin থিটা পাচ্ছি এবং cos থিটা পাচ্ছি, cos থিটার সাথে কিন্তু sin থিটার একটি সম্পর্ক আছে, সেটা হচ্ছে বর্গের সম্পর্ক। এর জন্য আমরা এখন প্রথমেই এগুলোকে sin এবং cos এ কনভার্ট করে দেব। তাহলে লিখতে পারবো sin থিটা বাই cos থিটা প্লাস 1/cos থিটা ইকুয়াল টু x। তো এগুলোকে আমি sin এবং cos এ কনভার্ট করে দিলাম। এখন আমরা এখানে কি করব? আমরা এখানে লসাগু করে দিই cos থিটা sin থিটা প্লাস 1 ইকুয়াল টু x। তো এই পর্যন্ত আমরা চলে আসলাম। এখন আমরা কি করব? এরপরে কিন্তু আমরা আর কোনো কাজ করতে পারতেছি না, আমরা এখানে আটকে গেলাম। তো এখন একটু দেখে নেওয়া যাক
আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল সেখানে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, ওখানে আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে আছে এক্স কিন্তু ওখানে আছে এক্স স্কোয়ার। দ্যাট মিনস আমাদের এখানে কোনো একটা জায়গায় গিয়ে বর্গ করা হয়েছে, এবং বর্গ করার পরে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি উপরে মাইনাস ওয়ান হবে, নিচে প্লাস ওয়ান হবে, অর্থাৎ এখানে এক্সকে বর্গ করার পর কোনো একটা জায়গায় গিয়ে এখানে যোজন বিয়োজন করা হয়েছে। তো আমরা এখান থেকে এতটুকু জিনিস মোটামুটি বুঝতে পারলাম। এখন এখানে যেহেতু আমরা কোনো কিছু করতে পারছি না, আর এখানে আমাদের এক্স স্কোয়ার আনতে হবে, তাই কি করব, এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব, বা সাইন থিটা প্লাস ওয়ান কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এখানে আমরা বর্গ করে দিলাম। এখন এই স্কোয়ারটিকে ইন্ডিভিজুয়ালি সবার উপর দিয়ে দিই, সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার যদি কজের উপর পড়ে তাহলে হয়ে যাবে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। বা এখন আমরা কি করতে পারি, আমরা স্কোয়ার আনার কারণে একটি জিনিস বুঝতে পারলাম, এখন আমরা চাইলে এই কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করতে পারবো, কারণ আমরা জানি যে কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিঙ্গেল সাইন থিটা ছিল, তাই এখন আমরা এই কস থিটাকে চেঞ্জ করে সাইন থিটা নিয়ে যাব। সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এই যে এখানে আমরা কজ স্কোয়ার থিটাকে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমাদের উপরে ছিল সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর নিচে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে স্কোয়ারগুলোকে সরানো। এটির জন্য আমরা কি করতে পারি, এটির জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি যদি এখানে হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু একটি সুবিধা হচ্ছে। সুবিধাটি কি, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারতেছি। তাহলে এখন আমি এই কাজটি করব, বা নিচে আমরা লিখতে পারতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা। আর উপরে আমাদের ছিল সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এটিকে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। অর্থাৎ দুটি সাইন থিটা প্লাস ওয়ান একত্রিত হয়ে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরেও আছে সাইন থিটা প্লাস ওয়ান, নিচে আছে ওয়ান প্লাস সাইন থিটা, দুইটি কিন্তু একই রকম এবং এটা পরস্পর ভাগ আকারে আছে, তাই আমরা এটির সাথে এটি কাটাকাটি করে দেব। তাহলে আমাদের বাকি রইল কত, সাইন থিটা প্লাস ওয়ান ওয়ান মাইনাস সাইন থিটা, বা উপরে রইল সাইন থিটা প্লাস ওয়ান, নিচে রইল ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডের সাইনের উপর থেকে স্কোয়ারগুলো সরে গেল। এখন আমরা কি করতে পারি, আমরা অঙ্কের মধ্যে রাইট হ্যান্ড সাইডে দেখেছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এই টাইপের রাশি তোমরা যখনই দেখবা তখনই বুঝে নিবা যে এই অঙ্কের মধ্যে কোথাও না কোথাও যোজন বিয়োজন করা হয়েছে। এখন যোজন বিয়োজন কি জিনিস, যোজন বিয়োজন সম্পর্কে আমি 2 নম্বর সৃজনশীলে হালকা আলোচনা করেছিলাম। তো তোমরা চাইলে ওখান থেকে যোজন বিয়োজনটি দেখে নিতে পারো। তবে এই ভিডিওতেও আমি আবার একটু সামান্য আলোচনা করছি। যোজন বিয়োজন মানে হচ্ছে ভগ্নাংশের উপরের রাশিটিকে আমরা বলি লব, নিচেরটিকে বলি আমরা হর। লব হর। আমাদের এরকম ভগ্নাংশযুক্ত যদি কোনো সমীকরণ থাকে সেখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে ব্যাপারটা এরকম হয়, লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। এই পাশে হবে লব যোগ হর ডিভাইড বাই লব বিয়োগ হর। অর্থাৎ প্রথমে লব লিখতে হবে, তারপর হর লিখতে হবে। ওপর হবে লব যোগ হর, নিচে হবে লব বিয়োগ হর। দুই ক্ষেত্রে কিন্তু লব সামনে আছে, এই পাশেও লব যোগ হর লব বিয়োগ হর। এবং একটি ব্যাপার হচ্ছে যোজন বিয়োজন যখন করা হয় তখন কিন্তু অবশ্যই দুই পক্ষে করা হয়, কখনো তুমি এক পক্ষে যোজন বিয়োজন করতে পারবে না। এটিকে গাণিতিক আকারে লিখলে লেখা যাবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি হয় এ বাই বি, তাহলে এটিকে যোজন বিয়োজন করলে হবে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। অর্থাৎ লব যোগ হর লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর। তো এটি হচ্ছে আমাদের মূলত যোজন বিয়োজন। এখন এখানে আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করব। তো আমি যে শুধুমাত্র এখানে রাইট হ্যান্ড সাইড দেখে বুঝতে পারলাম যেখানে যোজন বিয়োজন করা লাগবে তা কিন্তু নয়। আমাদের যদি বলা থাকতো শুধুমাত্র সাইন থিটা মান বের করো, তখন আমরা তাহলে কি করতাম,
কিভাবে বুঝতে পারতাম যে এখানে যোজন বিয়োজন করা হবে? এখন এটি বোঝার একটি উপায় হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ওপরে এবং নিচে সেম সেম রাশি আছে, শুধুমাত্র পার্থক্যটা কি, উপর আছে প্লাস, নিচে আছে মাইনাস। অর্থাৎ এটিকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার। এটি কিন্তু সেম কথা, অর্থাৎ ওপরে আছে প্লাস যুক্ত রাশি, নিচে আছে মাইনাস যুক্ত রাশি। এই টাইপের রাশি যখন আমরা দেখতে পাই, এগুলোকে ছোট করার জন্য আমরা সবসময় যোজন বিয়োজন অ্যাপ্লাই করি। তো এটি দেখো বোঝা যায় যে এখানে আমাদের এখন যোজন বিয়োজন করতে হবে। তো আশা করি তোমরা এখন ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আসো তাহলে এখানে যোজন বিয়োজক প্রয়োগ করে দেওয়া যাক। বা এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর, তার মানে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, নিচে হবে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা। এখানে এক্স স্কয়ার নিচে মনে মনে 1 ছিল, দ্যাট মিনস এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1, বা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। তোমরা যদি ব্র্যাকেট না দিয়ে যোজন বিয়োজন করতে পারো তাহলে অবশ্যই করতে পারো, কিন্তু অনেকেরই এই নিচে বিয়োজনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, অর্থাৎ এখানে মাইনাস দেওয়ার পর এখানে চিহ্নটি পরিবর্তন করতে ভুলে যায়। এই জন্য আমি সবসময় বলি যে যোজন বিয়োজন করার সময় অবশ্যই ব্র্যাকেট ইউজ করো। 1 প্লাস সাইন থিটা মাইনাস 1, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে উপরে কি থাকতেছে, মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা চলে গেল, তার উপরে রইল 2, এখানে মাইনাস 1 প্লাস 1 চলে গেল, তার উপরে রইল, নিচে রইল 2 সাইন থিটা এক্স স্কয়ার প্লাস 1। এখানে 2 2 কাটা চলে যায়, বাকি রইল। তো আমরা এই পর্যন্ত চলে আসলাম। এখানে আমাদের চলে আসছে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। তো আমাদের বের করতে বলা ছিল শুধুমাত্র সাইন থিটা। এখন কি করবো, আমরা এটিকে ব্যস্তকরণ করে দিলেই আমাদের সাইন থিটা চলে আসবে, বা সাইন থিটা সমান বলা যাচ্ছে এই পাশে আমরা উল্টে দিলাম, সেম ভাবে এই পাশে উল্টে যাবে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। কি করেছে এখানে, ব্যস্তকরণ। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। তো এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা সবাই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাই এই অঙ্কটিকে তোমাদের সবাইকেই খুব ভালোভাবে করে রাখার জন্য আমি পরামর্শ দেব। তো এখন তাহলে গ নাম্বার কোশ্চেনে চলে যাওয়া যাক। তো গ নাম্বার কোশ্চেনটি হচ্ছে sec 4b এর মান নির্ণয় করো। এখানে যেহেতু আমাদের মান বের করতে বলা হয়েছে, দ্যাট মিনস এখানে আমাদের একটি সংখ্যায় মান আসবে। তো সেই সংখ্যাটি আমরা কিভাবে পাবো, আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি এখানে দেওয়া ছিল √6 sin a plus b ইকুয়াল টু √3 ইকুয়াল টু 2 cos a minus b। তো আমাদের মূলত এটি নিয়ে কাজ করতে হবে। এখান থেকে কাজ করে আমাদের এখানে এই b এর মান বের করতে হবে। b এর মান বের করে দেন আমরা এখানে বসিয়ে দিলেই sec 4b এর মান চলে আসবে। এখন আসো b এর মান আমরা কিভাবে বের করবো সেটি দেখে নেওয়া যাক। এখানে দেওয়া আছে √6 sin a plus b equal to √3 equal to 2 cos a minus b। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি রাশি পরস্পর সমান আকারে আছে। এখান থেকে আমাদের a এবং b এর মানটি আলাদা করতে হবে। তো a আর b এর মান যদি আলাদা করতে হয় তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে a plus b এর মানকে আলাদা করা এবং a minus b এর মানকে আলাদা করা। এখন সেই কাজটা আমরা কিভাবে করব, সেই কাজটি করার জন্য এখানে তিনটি যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি প্রথম রাশি সমান সমান দ্বিতীয় রাশি, আবার তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি। এখন এগুলো নিয়ে মূলত আমরা কাজ করব। তাহলে এখান থেকে বলা যাচ্ছে সুতরাং √6 sin a plus b ইকুয়াল টু হচ্ছে √3। বা তো এখান থেকে আমাদের a plus b এর মান বের করতে হবে, অর্থাৎ a plus b কে সাইন থেকে আলাদা করতে হবে। সাইন থেকে আলাদা করার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি উভয় পক্ষে সাইন নিয়ে আসতে পারি তখন আমরা এখানে a plus b কে আলাদা করতে পারবো। তার জন্য প্রথমেই এখানে সাইনের সাথে একটা এক্সট্রা জিনিস গুণ আকারে আছে, সেটা হচ্ছে √6। আমাদের প্রথম কাজ হচ্ছে এই √6 কে ওই পাশে পাঠিয়ে দেওয়া। sin a plus b ইকুয়াল টু এখানে √6 গুণ আকারে ছিল, হয়ে যাবে √3 ডিভাইড বাই 6 √6 বা sin a plus b। এখন sin a plus b এর এমন তো কোনো মান নেই,
অর্থাৎ √3/6 কিন্তু কোনো মান নেই। তো এটাকে আমরা কি বলতে পারি? এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে কিন্তু চাইলে উপরে আছে √3, নিচে √6 আছে, এটাকে আমরা কি বলতে পারি? √3 × 2, 3-এর সাথে 2 গুণ করলে কিন্তু 6 হয়ে যায়, বা sin a + b = √3। এখন এই রুটটিকে আলাদা আলাদাভাবে দুইজনের উপর দিয়ে দিই, লেখা যাবে √3 × √2। একটা জিনিস মনে রাখবে, এই কাজটি কিন্তু শুধুমাত্র যদি রুটের নিচে অনেকগুলো সংখ্যা কিংবা চলক গুণাকারে থাকে সেই ক্ষেত্রে করা যায়। অর্থাৎ তোমাদের যদি এমন থাকতো √3 + 2, এটিকে কিন্তু তুমি কখনোই √3 + √2 আকারে বলতে পারবে না। অর্থাৎ ভেতরে যদি কোনো রাশি পরস্পর গুণাকারে থাকে সেই ক্ষেত্রে তুমি রুটকে ইন্ডিভিজুয়ালি সেসব রাশির উপর দিতে পারবা। অর্থাৎ যদি এমন থাকে √x + y × a + b, দেখো এখানে এটির সাথে এটি গুণাকার আছে, সেক্ষেত্রে তুমি বলতে পারবা √x + y × √a + b। কিন্তু এখানে যদি √x + y ব্র্যাকেটে দিলাম -a - b এরকম দিলাম, তখন কিন্তু তুমি কখনোই x + y -√a - b বলতে পারবে না। এর কারণ হচ্ছে এভাবে করলে আমাদের মানের অনেক পরিবর্তন চলে আসে। আমরা যাই করি না কেন কখনো আমাদের মান পরিবর্তন করা যাবে না। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে √3, নিচে আছে √3, তো এই দুটিকে আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে থাকবে sin a + b = উপরে রইল 1, নিচে রইল √2। এখন এখানে 1/√2 আছে, আমরা কিন্তু সাইনের ক্ষেত্রে 1/√2 একটি মান জানি। sin 45 ডিগ্রির মান কিন্তু 1/√2 আসে। তো sin a + b = আমরা বলতে পারি sin 45 ডিগ্রি। সুতরাং আমরা এখানে বলতে পারছি a + b = 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা a + b মান পেয়ে গেলাম, এটি দিলাম 1 নং সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে a - b এর মান বের করা। তো আসো a - b এর মান বের করি। এখান থেকে আমরা কি বলতে পারি? 2 cos a - b = হচ্ছে √3, বা cos a - b, এখানে 2 গুণ আকারে ছিল, 2 কে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, হচ্ছে গিয়ে √3/2, বা cos a - b, cos এর ক্ষেত্রে √3/2 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে আমরা √3/2 এর পরিবর্তে বসাতে পারি cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে বলা যাবে সুতরাং a - b = হচ্ছে 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখানে আমরা a + b = পেলাম 45 ডিগ্রি, a - b = পেলাম 30 ডিগ্রি। তো আমাদের অঙ্কের মধ্যে বলা ছিল sec 4b এর মান কত। অর্থাৎ আমার যদি b এর মানটা জানা থাকে তাহলে কিন্তু আমরা sec 4b এর মানটা বের করতে পারবো। এখন এখানে যদি আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করে দিই, সেক্ষেত্রে b চলে যাবে, a এর মান চলে আসবে, আর যদি বিয়োগ করে দিই সেক্ষেত্রে a চলে যাবে, b এর মান আমরা পেয়ে যাব। এটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমি আশা করি তোমরা সবাই অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি খুব ভালোভাবেই পারো। এখানে এখন আমরা 1 এবং 2 নং সমীকরণে প্রতিস্থাপন কিংবা অপনয়ন যে কোনো একটি অ্যাপ্লাই করি a এবং b এর মানটি বের করতে পারবো। তো আমি এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। এখানে যেহেতু a + b আছে, অর্থাৎ b এর সামনে আমাদের প্লাস আছে আর এখানে b এর সামনে মাইনাস আছে, এই জন্য আমরা 1 এর সাথে 2 বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে লাভটা কি হবে? আমাদের এখানে এই bটা প্লাস হয়ে যাবে আর a হয়ে যাবে মাইনাস, সেক্ষেত্রে a বাদ চলে যাবে। তাহলে এখন কি করব? 1 - 2 করে পাই। 1 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডে ছিল a + b, দ্যাট মিন্স a + b মাইনাস এখানে লেফট হ্যান্ড সাইডে ছিল a - b, এখানে ছিল 45 ডিগ্রি, এখানে হচ্ছে 30 ডিগ্রি। এখন ব্র্যাকেট উঠিয়ে দিই, a + b মাইনাস a, a - এর জন্য এটি প্লাস হয়ে যাবে, প্লাস b এখানে থাকতেছে 15 ডিগ্রি। দ্যাট মিন্স এখানে প্লাসে মাইনাসে চলে গেল, রইল b আর b যোগ করলে 2b = 15 ডিগ্রি, বা b দাঁড়াচ্ছে 15 ডিগ্রি / 2। তো এটি হচ্ছে আমাদের b এর মান। এখন এই b এর মান আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দেব। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে sec 4b =
সেক এখানে মান বসে দিলাম 4 ইন্টু বি এর মান হচ্ছে 15/2 ডিভাইড বাই 2 সেক 2 দিয়ে কাটা গেলে 2 15 দুগুণে 30 ডিগ্রি। এখন সেক 30 ডিগ্রির মান কত? এখানে আমরা দেখতে পাচ্ছি সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 2/√3। তো এটি হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কারো যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমরা যদি এই মানগুলো ভালোভাবে না জানি তাহলে কিন্তু কখনোই এই অঙ্ক আমরা করতে পারবো না। তো তোমাদের জন্য আমার এটাই সাজেশন হচ্ছে এই মানগুলো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মুখস্থ করে ফেলো। এখন তোমরা মুখস্থ করতে পারো অথবা টেকনিক অ্যাপ্লাই করে এগুলোকে মনে রাখতে পারো, অথবা পরীক্ষার হলে যদি খাতা পাও তখন খাতার পেছনে ফার্স্টেই এই মানগুলো লিখে রাখতে পারো। কারণ আমি কিন্তু তোমাদেরকে অঙ্কের ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম এই চার্টটি কিভাবে তৈরি করা হয় এবং এখানে সাইন থিটা মান কিভাবে বের করা হয় সেটিরও কিন্তু একটি শর্টকাট নিয়ম আছে। সেটি নিয়ে আমি হয়তো বা অন্য কোনো ভিডিওতে কখনো আলোচনা করব। তবে আমি আবারও বলছি, আমার একটি পরামর্শ, সেটি হচ্ছে প্রথম 3টি মানকে তোমরা পারলে মুখস্থ করে ফেলো, তাহলে তোমরা অনেক এগিয়ে থাকবে। কারণ এই সকল অঙ্ক করার ক্ষেত্রে তোমরা যদি মানগুলো আগে থেকে জেনে থাকো তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এবং খুব কম সময় অঙ্কগুলো করতে পারবে। এখানে একটি ফ্যাসিলিটি আছে, প্লাস হচ্ছে তোমরা যখন অবজেক্টিভ সলভ করতে যাবা তখন কিন্তু তোমরা যদি এই মানগুলো তোমাদের মুখস্থ থাকে তখন অবজেক্টিভগুলো সলভ করতে তোমাদের অনেক কম সময় লাগবে। তো একটা অবজেক্টিভ থেকে তুমি যদি 30 সেকেন্ড সেভ করতে পারো তাহলে কিন্তু সেই 30 সেকেন্ড তোমার অন্য একটি অবজেক্টিভে অ্যাড হয়ে যাচ্ছে। তো এভাবে তোমাদের টেকনিক্যালি আসলে আগাতে হবে। তো এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের সৃজনশীলে। টিল দেন, গুড বাই।